আসসালামু আলাইকুম। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ সমুদ্র সৈকত, পাহাড়, শহরের সৌন্দর্য আর ভিন্ন ধরনের সংস্কৃতির কারণে ভিয়েতনাম বর্তমানে ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় একটি গন্তব্য। কিন্তু একজন বাংলাদেশি হিসেবে ভিয়েতনাম ভ্রমণের কথা বললেই প্রথমে যে বিষয়টি মাথায় আসে সেটা হলো ভিসা। ভিয়েতনামে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া নিয়ে অনেকেরই নানা প্রশ্ন এবং বিভ্রান্তি রয়েছে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের ভিয়েতনামের এমন একটি জায়গা সম্পর্কে জানাবো যেখানে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য রয়েছে বিশেষ ভ্রমণ সুবিধা। জায়গাটির নাম হচ্ছে ফু কোভ আইল্যান্ড। এটি ভিয়েতনামের অত্যন্ত সুন্দর একটি দ্বীপ, যেখানে নীল সমুদ্র, অসাধারণ সৈকত, রিসোর্ট আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো একজন বাংলাদেশি হিসেবে কিভাবে ভিয়েতনামের ফু কোভ আইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন, কোথা থেকে যেতে হবে, কিভাবে যেতে হবে এবং ভিসা সংক্রান্ত কি কি নিয়ম ও শর্ত আপনাকে মেনে চলতে হবে। শুধু তাই নয়, ফু কোভ আইল্যান্ডে কিভাবে যাবেন, কোন রুটটি আপনার জন্য সুবিধাজনক এবং ভ্রমণের আগে কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে, সেগুলোও থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত দেখলে ফু কোভ আইল্যান্ড ভ্রমণ নিয়ে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের ভ্রমণে আপনাদেরকে নিয়ে যাই ভিয়েতনামের সুন্দর ফু কোভ আইল্যান্ডে। আসসালামু আলাইকুম। তো আমাদের ভিয়েতনামের ফু কোভ আইল্যান্ডের যাত্রা শুরু হলো। তো আমাদের এবারের ট্রিপটি হচ্ছে বাজেট ট্রিপ, সেজন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে শুরু করলাম আমাদের যাত্রা। তো আমরা এখন আসি মালয়েশিয়া আমাদের বাসার কাছে যেই এলআরটি স্টেশন রয়েছে সেই এলআরটি স্টেশনে। তো এখান থেকে আমরা এলআরটি দিয়ে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব ইনশাল্লাহ। আমরা এলআরটিতে উঠে গেলাম। তো এই এলআরটি দিয়ে আমরা এখন যাব কুয়ালালামপুরের যেই কেএলস সেন্ট্রাল এলআরটি স্টেশনে। তো কেএলস সেন্ট্রাল এলআরটি স্টেশনের ওইখান থেকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1 এবং টার্মিনাল 2-তে বিভিন্ন ধরনের যানবাহন যায়, যেমন আপনার বাস যায়, তারপর কিলা এক্সপ্রেস ট্রেন যায়। তো আমরা আগে ওইখানে যাই। তো আমরা এখন যাচ্ছি কেএলস সেন্ট্রালে। ফাইনালি আমরা কেএলস সেন্ট্রালে চলে আসছি। এই কেএলস সেন্ট্রাল থেকে আমাদের এখন কুয়ালালামপুর যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট যাওয়ার যে এলআরটি, সেই এলআরটি ধরতে হবে। কেএলস সেন্ট্রাল থেকে আপনার কোনো এলআরটি ওইখানে যায় না কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কথা বললাম, তারা বললো যে এখান থেকে কিলা এক্সপ্রেস একটা আছে, ওইটা দিয়ে যেতে হবে। তো ওইখানে আমাদের কাছে যেটা মনে হইলো যে ভাড়াটা একটু বেশি, যেহেতু আমরা দুইজন, একজনেরই 50 না যেন 55 রিঙ্গিত করে বললো আর কি। তো আমার কাছে মনে হলো যে আমাদের দুজনের জন্য ভাড়াটা আসলে বেশি এবং আধা ঘন্টার মতো সময় লাগবে। যাই হোক, পরে চিন্তা করলাম যে এখান থেকে আমরা একটা গ্র্যাব নিয়ে চলে যাই। গ্র্যাব নিয়ে গেলে আমাদের জন্য সময়টাও কম লাগবে, তার পাশাপাশি ভাড়াটাও কম লাগবে। তো আমরা গ্র্যাবে উঠে গেছি। সম্ভবত এখান থেকে যেতে আরো 1 ঘন্টার মতো সময় লাগবে আর কি, কারণ বাইরে বৃষ্টি, এই জন্য হয়তো একটু স্লো যাবে গাড়ি। এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। অলরেডি আমাদের লেট হয়ে গিয়েছে এখানে। তো আমরা চলে আসছি টার্মিনাল 1-এ, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1। ফ্লাইট রাতে 7:55, এখন বাজে 5:30। ইনশাল্লাহ সঠিক সময় আসছি। এখন যাই, ভিতরে যাই। তো আমাদের গেট নাম্বার দিয়ে দিচ্ছে এই যে ভিয়েতনামের 0678, এটা জে নাম্বার। তো জে নাম্বার রথ আমাদের এখন যেতে হবে। তো আমরা আমাদের যে নাম্বার কাউন্টার খুঁজে পেয়েছি। এই যে বাম পাশে, এখানে আমাদের সিরিয়াল ধরতে হবে। আসলে তেমন কোনো ভিড় নেই, ভিয়েতনামে মনে হয় মানুষ একটু কম যায়। যাই হোক, এখান থেকে আমরা এখন চেক ইন করবো। তো আমাদের এখানে চেক ইন কমপ্লিট হইলো। তো এখানে তারা এত সুন্দরভাবে আমাদেরকে ক্রস চেকিং করছে। তারা যে আমাদেরকে ক্রস চেকিং করতেছে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু তাদের ব্যবহার এতটাই অমায়িক ছিল। আমাদের বাংলাদেশে তো মনে করেন যে আপনার চেকিং নিয়ে গেলেই কেউ যদি কোনো দেশে প্রথম যাইতে যায় তখন অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়, আলাদাভাবে লাইন করে। কিন্তু এখানে আসলে এরকম তেমন কিছুই হয় নাই। এত সুন্দর ব্যবহার করছে ভিয়েতনাম এয়ারলাইন্সের, যিনি এখানে চেক ইন কাউন্টারে ছিল, একজন মহিলা, অনেক সুন্দর ব্যবহার করছে। তার পাশাপাশি আমাদেরকে যে উনি বিভিন্ন জিনিস ক্রস চেকিং করতেছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু উনি হয়তো আমাদের বুঝতে দেয় নাই। তো যাই হোক, আমাদের
চেক ইন হচ্ছে কমপ্লিট হচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে ইমিগ্রেশনের দিকে, দেখি ইমিগ্রেশনে কি হয়, আমি আপনাদেরকে ইনফরমেশন জানাবো ইনশাল্লাহ। এই যে এখানে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, এখান থেকে হচ্ছে এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে সি নাম্বার গেটে যেতে হবে। তো আমাদের হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট। এখানে ইমিগ্রেশনে আমাদেরকে মানে একটা কোশ্চেনও করে নেয়, এখানে হচ্ছে কোনো রকমের কোশ্চেনই করে না, জাস্ট পাসপোর্টটা দেখছে আর ভিসাটা দেখছে। তো এই আর কি, আসলে ইমিগ্রেশনে একটা কোশ্চেনও করে নেই, জাস্ট মানে কোনো হোটেল বুকিং বলেন বা আরো আদার্স যে কাগজপত্রগুলো কিছুই দেখতে চায়, জাস্ট পাসপোর্ট দিছি আর সিল দিছে, মানে 1 মিনিটও সময় লাগে নাই। তো আমার পাসপোর্টটা হচ্ছে আমি দেখলাম, যেটা খেয়াল করলো যে তারা হচ্ছে পেজগুলো হচ্ছে উল্টা উল্টা দেখতেছে আর কি, যে আসলে অন্যান্য কোনো দেশে গেছি কিনা। তো আমি বিভিন্ন দেশে গেছিলাম, ওই সিলগুলো দেখছে, এই জন্য হয়তো বা তারা আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই। এটা হচ্ছে সে জানে আসলে, এটা ইমিগ্রেশন অফিসারের মন মানসিকতার উপর নির্ভর করে কাউকে কি কিছু জিজ্ঞাসা করবে কি করবে না। তো এখানে আমার যেটা হয়েছে, এখানে আসলে কিছু জিজ্ঞাসা করে না, যা শুধু পাসপোর্টে একটা সিল দিয়ে আমাকে বলছে যে ভিতরে যাও, এই শেষ, আর তেমন কিছুই না। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের গেট, আমাদের বিমান যে গেটে আছে C-33 নম্বর গেট, ওখানে আমাদেরকে যেতে হবে। তো আসলে সেই গেট নাম্বারই এখন খুঁজতেছি, খুঁজে ওখানে গিয়ে বসে তারপর হচ্ছে আরো ডিটেলস আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আমাদের হচ্ছে C-33 নাম্বার গেট, সেই গেট হচ্ছে আমাদেরকে এই যে বাসের মাধ্যমে যেতে হবে। তো এখান থেকে সম্ভবত অনেকটা দূরের জন্য হচ্ছে বাসের মাধ্যমে আমাদেরকে আমাদের যে গেটে আমাদের বিমান অপেক্ষা করতেছে সেখানে হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আর কি। তো এই বাসে করে হচ্ছে আমাদেরকে এখন আমাদের C-33 নাম্বার গেটে যেতে হবে। তো এই হচ্ছে ভিতরের অবস্থা, লিটল মালয়েশিয়া এখানে। তারপরে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আপনার অনেক ব্র্যান্ডের শপ আছে এটার মধ্যে। তারপর হচ্ছে যে বার্গার কিং, যারা বার্গার পছন্দ করেন তারা ভিতরে সেখান থেকে বার্গার খেতে পারবেন। তো আমরা হচ্ছে আমাদের গেটের একেবারে কাছাকাছি চলে আসছি। তো আমাদের গেট হচ্ছে খুঁজে পাইছি, কিন্তু এখন পর্যন্ত গেট ওপেন হয় নাই, তো সেজন্য ওয়েট করতেছি। আর তার পাশাপাশি হচ্ছে আশপাশটা একটু ঘুরে দেখতেছি। তো আমাদের গেট হচ্ছে ওপেন হয়েছে, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো আমাদের হচ্ছে ফাইনাল চেকিং যেটা, ওটা কমপ্লিট হয়েছে অল্প একটু আগে। এখানে হচ্ছে মানে যে একটা সমস্যা, প্রতিবারই হচ্ছে ফ্লাইটে এই প্রবলেমটা হয়, বেল্ট তারপর হচ্ছে জুতা সবকিছু খুলতে হয়। যদিও আজকে এখানে আমার জুতা খোলা লাগে নাই, এটা হয়তো আমার ভাগ্য ভালো, আজকে এই জন্য জুতা খোলা লাগে নাই। যে সবসময় হচ্ছে এই শেষ যেই চেকিংটা হয়, এটার জন্য আমি খুবই বিরক্ত, মানে আজকেও বিরক্ত। আমার বেল্ট ওপেন করতে হয়েছে, তারপর একদম প্রত্যেকটা পার্টস। তো ওর ব্যাগের হচ্ছে প্রত্যেকটা জিনিস ওপেন করে তারপর চেক করছে, কারণ ওর ব্যাগে কিছু লিকুইড ছিল, জুস ছিল আর কি। তো এরা কি করছে, মানে একবার সব রেখে দিছে, মানে 100 ml এর উপরে যেগুলো আর কি, ওগুলো রেখে দিছে, আর পানি রেখে দিছে। যাই হোক, আমরা বসে আছি এখন আমাদের বিমানের জন্য আর কি, একদম লাস্ট চেকিংও আমাদের কমপ্লিট। তো চলুন বিমানে উঠতে উঠতে জেনে নেই যে কিভাবে আসলে আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হয়েও ভিয়েতনামে ভ্রমণ করতে পারবেন। দেখুন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিয়েতনামের মেইনল্যান্ডে প্রবেশ করা যায় না। আপনি শুধুমাত্র ভিয়েতনামের একটি সুন্দর দ্বীপ, যেটা হচ্ছে ফুকো আইল্যান্ড, সেখানে ঘুরতে পারবেন। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ফুকোয়ের নির্দিষ্ট শর্তে ভিসা অনারেবল দিয়ে থাকে, যার জন্য আগে থেকে কোনো প্রকার ভিসা নেওয়া লাগে না। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত এবং নিয়ম রয়েছে। প্রথমত, বাংলাদেশ থেকে সরাসরি ফুকোতে যাওয়া যাবে না, আপনাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মতো অন্য কোনো দেশ থেকে যেতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পেইড ডাইরেক্ট রিটার্ন টিকিট থাকতে হবে, অর্থাৎ আপনি যেই দেশ থেকেই ফুকোতে যাবেন সেই দেশেই হচ্ছে আপনার সরাসরি ফিরে আসার টিকিট থাকতে হবে। যেমন আমরা কুয়ালালামপুর থেকে ফুকো এবং ফুকো থেকে কুয়ালালামপুর সরাসরি রিটার্ন টিকিট নিয়েছিলাম, এবং এর জন্য কিন্তু মাঝখানে কোনো ট্রানজিটও রাখা যাবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি কুয়ালালামপুর থেকে গিয়ে ভিয়েতনামের হোচিমিন এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে তারপর ফুকোতে যেতে চান, সেটাও কিন্তু এই শর্তের সঙ্গে মিলবে না। যাওয়ার ফ্লাইট এবং ফেরার ফ্লাইট দুটোই সরাসরি হওয়া গুরুত্বপূর্ণ এখানে। এরপর আরেকটি বিষয় হলো, ইমিগ্রেশনে আপনাকে কিছু প্রশ্ন করা হতে পারে। বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট হওয়ায় তারা আপনার ভ্রমণের উদ্দেশ্য, কোথায় থাকবেন, কতদিন থাকবেন ইত্যাদি জানতে চাইতে পারে। তাই ইংরেজিতে নিজের একটা ট্রাভেল প্ল্যান পরিষ্কারভাবে বোঝাতে পারতে হবে সেখানে। অনেক সময় ইমিগ্রেশন অফিসার আপনার কাছে পর্যাপ্ত ডলার আছে কিনা তাও দেখতে চাইতে পারে। অন্তত $500 বা তার বেশি সঙ্গে রাখবেন যাওয়ার সময়। ইমিগ্রেশন চাইলে আপনার ক্যাশ, কার্ড বা অন্যান্য আর্থিক সক্ষমতা তারা দেখতে চাইতে পারে। এর পাশাপাশি আপনার আশেপাশের দেশগুলোতে ভালো একটা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। আর অবশ্যই আপনার কনফার্ম এবং পেইড হোটেল, রিসোর্ট কিংবা অ্যাপার্টমেন্ট বুকিং থাকতে হবে। এবং আপনি যে বুকিং শো করবেন সেখানে কিন্তু যেই হোটেল, রিসোর্ট কিংবা অ্যাপার্টমেন্টের বুকিং দেখিয়েছেন
তাদের ফোন নাম্বারও থাকা লাগবে, কারণ প্রয়োজনে অনেক সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করতে পারে যে আপনি আসলে কি পেইড হোটেল বুকিং শো করেছেন কিনা। তো আমরা হচ্ছে কুয়ালালামপুর থেকে ফুকো এবং ফুকো থেকে কুয়ালালামপুর সরাসরি পেইড রিটার্ন টিকিট নিয়ে গিয়েছিলাম। মোটামুটি একটু সময় নিয়ে যদি আপনি টিকিট কাটেন তাহলে 15 থেকে 20,000 বাংলা টাকার মধ্যেই হচ্ছে রিটার্ন টিকিট ম্যানেজ করা সম্ভব। তাই আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিয়েতনামের ফুকো আইল্যান্ডে ঘুরতে যান, এই বিষয়গুলো হচ্ছে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, সিটে বসে গেলাম একেবারে পিছনে। এই যে এদিকে হচ্ছে আপনার খাবার টাবার ম্যানেজ করে যেখানে আর কি, একেবারে পিছনে সিট বলা যায় আর কি। যাই হোক, খাবার টাবার ম্যানেজ করতেছে পিছনে। তো আমি একটু আপনাদেরকে বাইরে দেখাই। আসলে বাইরে তেমন কিছুই দেখা যাচ্ছে না, কারণ অন্ধকার। তো এখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর কি। তো বিমানের মধ্যে কোনো প্রবলেম হইলে বা কি কি এই ধরনের এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে এখানে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। তারপর হচ্ছে এখানে একটা ম্যাগাজিন দিছে, হেরিটেজ গাইড। তারপর এখানে আরো একটা ম্যাগাজিন আছে, এটা হচ্ছে হেরিটেজ ফ্যাশন। এটা সম্ভবত এটা ফ্যাশন ম্যাগাজিন আর কি। এই ছিল মোটামুটি ফ্লাইটের মধ্যে আর কি। তো এই হচ্ছে আমাদের ফ্লাইটে প্রথমে আসার পরে সেগুলো আমরা পাইছি। আর একটা বিষয় হচ্ছে এখানে লেগ স্পেসটা মোটামুটি ঠিক আছে, মানে আমার জন্য ঠিক আছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ফ্লাইট ছাড়বে। অলরেডি ফ্লাইট ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। 30 মিনিট ডিলে করে 7:55 হচ্ছে এটা যাত্রা শুরু করলো। বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসছে। আর এখানে হচ্ছে বিফ উইথ পটেটো আর টুকটাক কিছু সবজি আছে আর কি, অরেঞ্জ জুস, একটা বাটার। তো খাওয়া দাওয়া হচ্ছে শেষ। খাওয়া দাওয়া শেষের কি হচ্ছে আমাদের পাইলট ঘোষণা দিল যে আমাদের ফ্লাইট ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অলরেডি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা হচ্ছে একেবারে কাছাকাছি চলে আসছি। একটু বাইরে আপনাদেরকে দেখাই। তো আমরা একেবারেই রানার কাছাকাছি চলে আসছি অলরেডি। আলহামদুলিল্লাহ আমাদের বিমান সেফলি ল্যান্ডিং করলো। তো আমরা চলে আসছি ভিয়েতনামে। অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে আমরা নেমে যাব। তো ফাইনালি হচ্ছে বিমান থেকে নামতেছি। বিমান থেকে নামার পরপরই হচ্ছে একটা বাস আছে। তো বাসে করে হচ্ছে মূলত আমাদের এখন এয়ারপোর্টে যেতে হবে। আমাদের হচ্ছে ইমিগ্রেশনে যাওয়ার পর খুবই স্মুথ আমাদের ইমিগ্রেশন হয়েছে। এখানে আসলে তারা শুধু আমাদের পেইড হোটেল বুকিং আছে কিনা এটা দেখতে চাইছে, আর হচ্ছে হাতে থাকা যেই ডলারগুলো সেগুলো হচ্ছে দেখতে চাইছে। আর আমাদের যে রিটার্ন টিকিটটা, যে শর্তের মধ্যে যেটা আছে আর কি, যে রিটার্ন টিকিটটা পেইড কিনা, তার পাশাপাশি হচ্ছে ডাইরেক্ট রিটার্ন টিকিট কিনা। তো এগুলো হচ্ছে মূলত দেখতে চাইছে। আর তেমন কিছুই না, জাস্ট নর্মালি জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছি আর এখানে কী কী ঘুরবো বা কতদিন থাকবো। তো এই নর্মাল যেই কথোপকথন এগুলো হচ্ছে মূলত হয়েছে। এখানে আসলে ইমিগ্রেশন যে এত কঠিন এরকম কিন্তু না আসলে। তো আপনার যদি হচ্ছে ভালোটা ট্রাভেল হিস্ট্রি থাকে, তো আপনি যদি এখানে আপনার ট্যুর প্ল্যানটা ভালো করে বোঝাতে পারেন তাহলে আসলে কোনো সমস্যা নেই। তো আমাদের ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ স্মুথ হয়েছে। এখন আমরা হোটেলে যাব। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।